আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা 22-23 সেশনের রসায়ন অংশের সমাধান করব। ঠিক আছে? তো সামনে যেহেতু কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা, তো এখন প্রশ্ন ব্যাংক সমাধান করার কোনো বিকল্প নাই। ঠিক আছে? এখন যেহেতু আর কয়েকটা মাত্র দিন আছে, তো আমরা কি করব, আমাদের যে জায়গায় দুর্বলতা ছিল ওই জায়গাগুলো ফোকাস করব, ওই জায়গাগুলো বই থেকে দেখে নিব, আর হচ্ছে প্রশ্ন ব্যাংক সমাধান করব। এখন প্রশ্ন ব্যাংক সমাধান মানে এই না যে এই 22-23 সালে কি আসলো, 21 সালে কি আসলো, ওগুলো শুধু মুখস্থ করে যাব প্রশ্ন, সেটা না। এটা হচ্ছে বুঝে বুঝে তোমাকে পড়তে হবে, মুখস্থ করতে হবে। আর হচ্ছে এই ধরনের মানে এই রিলেটেড আর কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো আমাদেরকে শিখতে হবে। ঠিক আছে? তাহলে দেখো, প্রথম প্রশ্নটা ছিল পটাশিয়াম মৌলটি কোন গ্রুপের অন্তর্ভুক্ত। এটা তো আমরা সবাই জানি। পটাশিয়াম আমরা জানি গ্রুপ 1 এর মধ্যে কে কে আছে? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। তাহলে দেখো পটাশিয়ামটা কোন গ্রুপের মধ্যে আছে? গ্রুপ 1-এর মধ্যে। কিন্তু দেখো অপশনে কিন্তু গ্রুপ 1 নাই। কিন্তু আবার আমরা এটাও জানি যে গ্রুপ 1-এর আরেকটা নাম কি বলতো? ক্ষার ধাতু। তাহলে গ্রুপ 1-এর আরেকটা নাম কি? ক্ষার ধাতু। তাহলে বলো পটাশিয়ামটা কোন গ্রুপের মধ্যে আছে? ক্ষার ধাতুর মধ্যে। ঠিক আছে? তাহলে দেখছো ডিরেক্টলি গ্রুপ 1 না দেওয়া থাকলেও গ্রুপ 1-এর কিন্তু নাম দেওয়া আছে যে ক্ষার ধাতু। আবার আমরা এখন অন্য অপশন গুলোও কি করব, জেনে নিব। তাহলে হ্যালোজেন, বলতো হ্যালোজেন কোন গ্রুপগুলোকে বলা হয়? হ্যালোজেন বলা হয় গ্রুপ 17-কে। গ্রুপ 17-কে হ্যালোজেনের মধ্যে কে কে আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, টেনেসিন। ঠিক আছে? তাহলে এগুলো জানা লাগবে না, শুধু এই 4টা জানলে হবে। যে গ্রুপ 17-কে বলা হয় হ্যালোজেন। হ্যালোজেনের মধ্যে কে আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আর হ্যালোজেন শব্দের অর্থ কি বলতো? হ্যালোজেন শব্দের অর্থ হচ্ছে সামুদ্রিক সামুদ্রিক লবণ উৎপন্নকারী। ঠিক আছে? তাহলে হ্যালোজেন শব্দের অর্থটা জানলাম। আর গ্রুপ 17-কে বলা হয় হ্যালোজেন, এগুলো মুখস্থ রাখবা। তারপর হচ্ছে নিষ্ক্রিয় ধাতু। নিষ্ক্রিয় ধাতু বলা হয় কোনগুলোকে? নিষ্ক্রিয় ধাতু বলা হয় গ্রুপ 18-কে। নোবেল গ্যাস বলে। ঠিক আছে? গ্রুপ 18-এর মধ্যে কে কে আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেসন। ঠিক আছে? তাহলে নিষ্ক্রিয় ধাতু মানে গ্রুপ 18-র ধাতুগুলোকে বলে নিষ্ক্রিয় ধাতু বা নোবেল গ্যাস। এগুলো কি কি, এগুলো মুখস্থ রাখতে হবে। তারপর মৃৎকার ধাতু বলা হয় কাদেরকে? মৃৎকার ধাতু বলা হয় গ্রুপ 2-এর মৌলগুলোকে। কে কে আছে? আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, রেডিয়াম, বেরিয়াম, তারপর রেডিয়াম। ঠিক আছে? তাহলে মৃৎকার ধাতু বলা হয় গ্রুপ 2-কে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এগুলো মুখস্থ রাখা লাগবে। এখানে এই 22-23-এ আসছে পটাশিয়াম, এরপরে হয়তো অন্য যে কোনো আসতে পারে। এগুলো হচ্ছে মুখস্থ রাখতে হবে। এই আগের প্রশ্নটা যদি বুঝে থাকি, তাহলে এর পরের প্রশ্ন বলছে যে আমাকে কোন আয়নটি আর্গনের সাথে আইসো ইলেকট্রনিক। তাহলে এই প্রশ্নটা সলভ করার জন্য আমার যেটা জানা লাগবে যে এখানে আইসো ইলেকট্রনিক কথাটার অর্থ কি। আইসো ইলেকট্রনিক কথাটার অর্থ হচ্ছে, মনে রাখবা, আইসো মানে হচ্ছে একই। আইসো মানে হচ্ছে একই। তাহলে আইসো ইলেকট্রনিক মানে কি? যাদের যাদের ইলেকট্রন সংখ্যা সমান। ঠিক আছে? তাহলে আইসো ইলেকট্রনিক মানে কি? যাদের ইলেকট্রন সংখ্যা সমান তাদেরকে আমরা বলবো আইসো ইলেকট্রনিক। যেমন দেখো, আমরা কি জানি আর্গনের ইলেকট্রন সংখ্যা কত? আর্গনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18টা। ঠিক আছে? আর্গনের মধ্যে 18টা ইলেকট্রন আছে। তাহলে এখন দেখবো এই অপশনগুলোর মধ্যে কোনটাতে 18টা ইলেকট্রন আছে, তাহলে কি হবে? ওরা আইসো ইলেকট্রনিক হবে। যেমন ম্যাগনেসিয়াম 2+ মধ্যে ইলেকট্রন আছে কয়টা? 10টা। ক্যালসিয়াম প্লাসের মধ্যে আছে কয়টা? 19টা। ক্লোরাইড মাইনাসে আসতে কয়টা বলো তো? 18টা। তাহলে আমরা আমাদের আনসার পেয়ে গেছি যে আর্গনেরও ইলেকট্রন 18টা, ক্লোরিন মাইনাস মানে ক্লোরাইডেরও ইলেকট্রন কয়টা? 18টা। তাহলে এখানে আনসার হচ্ছে এটা। তাহলে আর্গনের সাথে ক্লোরাইড আয়নটা হচ্ছে আইসো ইলেকট্রনিক, কারণ ওদের ইলেকট্রন সংখ্যা কি?
সেম। এখন এই রিলেটেড আরো যে আমাদের জানতে হবে সেগুলো হচ্ছে, দেখো আইসো ইলেকট্রনিকের সাথে আরো তিনটা রিলেটেড আছে। একটা হচ্ছে গিয়ে আইসোটোপ, আইসোটোপ, তারপর হচ্ছে আইসোটোন, তারপর হচ্ছে আইসো বার। তাহলে দেখো আইসো ইলেকট্রনিকের সাথে সাথে আমাদেরকে এই তিনটাও জানতে হবে, এই তিনটাও আসে। তাহলে আইসোটোপ মানে কি? একটু আগেই বলছি যে আইসো কথাটার মানেই হচ্ছে একই বা সমান, ঠিক আছে। আর টোপ, মনে রাখবা এখানে টোপ মানে প্রোটন বোঝাচ্ছে। তাহলে এখানে কি প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা সমান। দুইটা মৌল বা আয়নের যদি প্রোটন সংখ্যা সমান হয় তাহলে আমি ওদেরকে কি বলবো? আইসোটোপ বলবো। আর আইসো মানে একই, টোন মানে এখানে নিউট্রন বোঝাচ্ছে। তাহলে যদি নিউট্রন নিউট্রন সংখ্যা সমান হয় তাহলে ওদেরকে আমরা বলবো আইসোটোন। আর বার মানে এখানে বোঝাচ্ছে ভর সংখ্যা, ভর সংখ্যা। যদি ভর সংখ্যা সমান হয় তাহলে ওদেরকে আমরা বলবো আইসো বার। তাহলে এখানে আমাদের আরো তিনটা জিনিস জানা হয়ে গেল। আইসোটোপ মানে প্রোটন সংখ্যা সমান হবে, আইসোটোন মানে নিউট্রন সংখ্যা সমান হবে, আর আইসোভার মানে কি ভর সংখ্যা সমান হবে। আগেরটা যদি বুঝে থাকে, এর পরের কোশ্চেন হচ্ছে বলছে NH4+ আয়নের NHN কোণের মান কত? এক কথায় অ্যামোনিয়াম আয়নের বন্ধন কোণের মানটা বলছে। তো আমরা জানি এরকম চাইলে তোমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে সংকরায়ন। কি বের করতে হবে? সংকরায়ন। সংকরায়ন H হাইব্রিডাইজেশন কেমনে বের করবা? হাফ ইন্টু B প্লাস X মাইনাস C প্লাস A, ঠিক আছে। এখানে ভিটা কি? ভিটা হচ্ছে কেন্দ্রীয় মৌলের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে। আর এক্সটা কি? এক্সটা হচ্ছে একযোজি মৌলের সংখ্যা। আর সিটা কি? সিটা হচ্ছে ক্যাটায়নের সংখ্যা, ক্যাটায়নের সংখ্যা। আর এটা হচ্ছে অ্যানায়নের সংখ্যা, অ্যানায়নের সংখ্যা, ঠিক আছে। তাহলে আমরা হাইব্রিডাইজেশন বা সংকরায়ন কেমনে বের করবো? এই সূত্রটা দিয়ে, হাফ ইন্টু বি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। ভি কি? কেন্দ্রীয় মৌলের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা। এক্স কি? এক্স হচ্ছে একযোজি মৌলের সংখ্যা। এখন একযোজি মৌল যদি না চিনো তাহলে লিখে রাখো যে হাইড্রোজেন, ক্লোরিন, ব্রোমিন, এগুলো হচ্ছে একযোজি মৌল। আর কেন্দ্রীয় মৌল যদি না চিনো তাহলে এই একযোজি মৌলের সাথে যেটা থাকবে সেটাই কেন্দ্রীয় মৌল। আর সি হচ্ছে ক্যাটায়নের সংখ্যা মানে প্লাস আয়নের সংখ্যা, আর অ্যানায়নের সংখ্যা মানে মাইনাস আয়নের সংখ্যা। তাহলে দেখো NH4+ এর ক্ষেত্রে, NH4+ এর ক্ষেত্রে কি হাইব্রিডাইজেশন যদি বের করি, হাফ ইন্টু, দেখো এখানে ভি হচ্ছে কেন্দ্রীয় মৌলের শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা। এখানে কেন্দ্রীয় মৌল ধর আমি চিনতেছি না, কিন্তু আমি বলছি যে একযোজি মৌলের সংখ্যা, এক্স হচ্ছে একযোজি মৌলের সংখ্যা। একযোজি মৌল মানে হাইড্রোজেন, ক্লোরিন, ব্রোমিন, এগুলো। তাহলে এখানে আসছে কি? হাইড্রোজেন। তাহলে এখানে হাইড্রোজেন একযোজি মৌল, তাহলে এক্স এর মান হচ্ছে 4 প্লাস এখানে তাহলে হাইড্রোজেনের সাথে যেটা আছে সেটাই কেন্দ্রীয় মৌল নাইট্রোজেন। নাইট্রোজেনের শেষ শক্তি স্তরে কয়টা আছে? নাইট্রোজেনের প্রোটন সংখ্যা 7, ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2 2s2 2p3, ঠিক আছে। তাহলে শেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 5টা, ঠিক আছে। তাহলে কত হলো? 5 + 4 মাইনাস, দেখো এখানে ক্যাটায়ন মানে প্লাস চার্জ আছে একটা, তাহলে 1 প্লাস অ্যানায়ন আছে, অ্যানায়ন মানে মাইনাস চার্জ নাই সেজন্য 0। তাহলে কত আসে? হাফ ইন্টু 5 আর 4 9, 9 থেকে গেলে 8, তাহলে 4 আসে। আর মনে রাখবা এইচ এর মান যদি 4 হয় তাহলে এটা হচ্ছে sp3 সংকরায়ন, এটা হচ্ছে sp3 সংকরায়ন।
আর sp3 সংকরায়ন হলে বন্ধন কোণের মান কত হয়? বন্ধন কোণ হয় 109.5 ডিগ্রি। এখন এই 109.5 ডিগ্রি কিন্তু সব সময় হয় না। ধরো sp3 সংকরায়ন, কিন্তু সব সময় বন্ধন কোণ 109.5 ডিগ্রি হয় না। কখন 109.5 ডিগ্রি হয়? যখন কোনো লোন পেয়ার বা মুক্তজোড় ইলেকট্রন থাকে না। ঠিক আছে, এটা শুধুমাত্র sp3 সংকরায়নের ক্ষেত্রে হয় ব্যতিক্রমটা। তাহলে 4 হলে sp3 সংকরায়ন আর বন্ধন কোণ হয় 109.5 ডিগ্রি যদি কোনো লোন পেয়ার না থাকে। তাহলে এখন দেখবো আমরা যে এখন কিন্তু 109.5 ডিগ্রি বলে দিতে পারবো না, আমাকে দেখতে, যেহেতু sp3 সংকরায়ন আমাকে দেখতে হবে যে লোন পেয়ার আছে কিনা। এখন কথা হচ্ছে লোন পেয়ারটা কেমনে বের করব। ঠিক আছে, আমি সাইডে এখানে দেখাই। লোন পেয়ার বের করার সূত্র হচ্ছে এলপি ইকুয়াল টু হচ্ছে এইচ মাইনাস এক্স মাইনাস ডি। এইচ মানে কি? দেখো এইচ এখানে বের করছে হাইব্রিডাইজেশন নাম্বার 4, আর এক্স কি? এক্স হচ্ছে একযোজী মৌলের সংখ্যা। এখানে শুধুমাত্র অপরিচিত হচ্ছে ডিটা। এখানে ডি হচ্ছে গিয়ে, এখানে লিখি, এখানে ডি মানে হচ্ছে গিয়ে দ্বিযোজী মৌলের সংখ্যা। এটা বেশিরভাগ ক্ষেত্রে অক্সিজেন হয়। ঠিক আছে, সেজন্য আমি অক্সিজেনটা লিখে দিলাম। দ্বিযোজী মৌলের সংখ্যা বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় অক্সিজেন। তাহলে দেখো NH4+ এর মধ্যে, এই আয়নের মধ্যে, তাহলে এইচ এর মান আমরা পাইছি কত? 4। এইচ এর মান পাইলাম 4 মাইনাস এক্স মানে কি? একযোজী মৌল না, একযোজী মৌল হাইড্রোজেন আছে সেজন্য হাইড্রোজেন 4টা, মাইনাস দ্বিযোজী মৌল আর কি মৌল আছে? নাই, তাহলে এটা হচ্ছে 0। তাহলে 4 থেকে 4 গেলে 0। তাহলে লোন পেয়ার কয়টা আছে? 0টা আছে, মানে নাই, লোন পেয়ার নাই। আর যদি লোন পেয়ার না থাকে তাহলে বন্ধন কোণের মান কত ডিগ্রি হয়? 109.5 ডিগ্রি। তাহলে এখন আমরা বলতে পারি যে অ্যামোনিয়াম আয়নের বন্ধন কোণ কত? 109.5 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো অনেক ডিটেলসে কিন্তু বুঝাইলাম, কিন্তু পরীক্ষার হলে এত ডিটেলস ভাবলে হবে না, এটা আগে থেকে প্র্যাকটিস রাখতে হবে। সেজন্য এখন বেশি বেশি করে কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে, বুঝে বুঝে ডিটেলস। ঠিক আছে, এখন এইরকম টাইপের কয়েকটা একদম মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, একদম মুখস্থ রাখতে হবে যে এগুলো বারবারই আসে, কমন। আমি লিখাই দিই, যেমন পানির বন্ধন কোণ। আচ্ছা আমি লিখি, এখানে যৌগ লিখি, এখানে লিখি সংকরায়ন, এখানে লিখি বন্ধন কোণ। কয়েকটা একদম বেশি আসে, মানে একদম কমন, সেজন্য লিখে দিচ্ছি। যেমন কি পানির ক্ষেত্রেও sp3 সংকরায়ন, কিন্তু ওর বন্ধন কোণটা হয় 104.5 ডিগ্রি। আকৃতিটাও লিখে দিই, পানিটা হচ্ছে ভি আকৃতির। ঠিক আছে, তাহলে পানির ক্ষেত্রে সংকরণে sp3 বন্ধন কোণ 104.5 ডিগ্রি আর আকৃতি হচ্ছে ভি আকৃতির। তারপর অ্যামোনিয়া NH3, এটার ক্ষেত্রেও সংকরায়ন sp3 আর ওর বন্ধন কোণ হয় 160 ডিগ্রি, আর এটার আকৃতি হয় পিরামিড আকৃতির। তারপর হচ্ছে PH3 এর বন্ধন, এটারও সংকরায়ন sp3 আর এটার বন্ধন কোণ হচ্ছে 104 না, এটা হচ্ছে 94 ডিগ্রি। তারপর হচ্ছে হাইড্রোজেন সালফাইড, এটারও sp3 সংকরায়ন, বন্ধন কোণ হচ্ছে 92 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এগুলো মুখস্থ রাখবা, বিশেষ করে এই দুইটা বেশি আসে। ঠিক আছে, এই দুইটা পানির ক্ষেত্রে 104.5 ডিগ্রি বি আকৃতির,
অ্যামোনিয়ার ক্ষেত্রে 160°, এটা হচ্ছে পিরামিড আকৃতি। ঠিক আছে, তাহলে দেখো যত সমস্যা হচ্ছে sp3 সংকরায়ন হলে। আর আরেকটা জিনিস মনে রাখবা, যে যদি কি হয় sp3 সংকরায়ন হয় এবং কোনো লোন পেয়ার না থাকে, লোন পেয়ার না থাকে, তাহলে বন্ধন কোণ কত হয়? একটু আগে বললাম, বন্ধন কোণ হয় 109.5°। ঠিক আছে, আরো একটা জিনিস জানা লাগবে, এটা হচ্ছে আকৃতি। আকৃতিটা তখন হবে চতুস্থলকীয়, চতুস্থলকীয়। ঠিক আছে, তাহলে sp3 সংকরায়ন যদি হয় আর যদি লোন পেয়ার না থাকে, তাহলে বন্ধন কোণ হবে 109.5°, আর আকৃতি হবে চতুস্থলকীয়। তাহলে এটার যেহেতু sp3 সংকরায়ন, আবার কি লোন পেয়ার নাই, তাহলে বন্ধন কোণ 109.5°। এটা আমাকে প্রশ্ন যদি বলতো ওর আকৃতি কি, তাহলে ওর আকৃতি হচ্ছে চতুস্থলকীয়। যদি আগের প্রশ্নটা বুঝে থাকি, তাহলে এখন এই প্রশ্নটা দেখি যে কি বলছে। বলছে সমপরিমাণ 0.5 মোলার অ্যামোনিয়া ও 0.5 মোলার অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণের মিশ্রণের পিএইচ কত, সেটা বের করতে বলছে। আবার ব্র্যাকেটে দেওয়া আছে অ্যামোনিয়ামের পিকেবি হচ্ছে 4, অ্যামোনিয়ার পিকেবি হচ্ছে 4। তাহলে দেখো এইরকম যদি আমাকে কি, আমরা জানি অ্যামোনিয়া একটা ক্ষার, অ্যামোনিয়া আর অ্যামোনিয়ার লবণ দেওয়া আছে, তাহলে আমরা জানি এখানে আমাদেরকে হেন্ডারসন ও হ্যাসেলবার্গের সমীকরণ ইউজ করতে হবে। কার সমীকরণ? হেন্ডারসন ও হ্যাসেলবার্গের সমীকরণ ইউজ করতে হবে, সমীকরণ। এখন এই নামটা জানা না থাকলেও আমরা কিন্তু এই সূত্রটা জানি। তো আমি যদি নামটা না লিখেও সূত্রটা বলি, যে পিওএইচ, যেহেতু ক্ষারের ক্ষেত্রে মনে রাখবো আমরা সরাসরি কখনো পিএইচ পাবো না, আমাকে কিন্তু পিএইচ বের করতে বলছে। কিন্তু ক্ষারের ক্ষেত্রে আমরা কখনোই সরাসরি পিএইচ পাবো না, প্রথমে পিওএইচটা বের করতে হবে, তারপর পিএইচ বের করতে হবে। তাহলে পিওএইচ এর সূত্র কি? পিকেবি প্লাস লগ অফ, উপরে হবে লবণের ঘনমাত্রা, লবণের ঘনমাত্রা, আর নিচে হবে ক্ষারের ঘনমাত্রা। ঠিক আছে, তাহলে এখানে পিকেবি কত দেওয়া আছে? পিকেবি দেওয়া আছে 4, 4 প্লাস লগ অফ, এখানে লবণ হিসেবে কি আছে? অ্যামোনিয়াম ক্লোরাইড, এটার ঘনমাত্রা হচ্ছে 0.5। নিচে হচ্ছে ক্ষারের ঘনমাত্রা, এখানে ক্ষার হিসেবে আছে অ্যামোনিয়া, আর ক্ষারের ঘনমাত্রা হচ্ছে 0.5 মোলার, তাহলে 0.5। তাহলে 4 প্লাস লগ অফ 1, যেটা কাটা গেলে 1 থাকে, আর লগ 1 এর মান হচ্ছে 0। তাহলে পিওএইচ পাইছি কত? 4। ঠিক আছে, কিন্তু আমাকে তো প্রশ্নে পিওএইচ বের করতে বলে নাই, আমাকে পিএইচ বের করতে বলছে। এখন আমরা আরেকটা রিলেশন ভালো করেই জানি, যে পিএইচ আর পিওএইচ এর যোগফল সব সময় 14 হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পিএইচ বের করতে পারবো 14 মাইনাস পিওএইচ, তাহলে 14 মাইনাস 4 সমান হচ্ছে 10। তাহলে পিএইচ কত বের হয়েছে? 10। ঠিক আছে, তাহলে দেখো আমরা প্রথমেই যদি পরীক্ষার হলে অবশ্যই আমাদেরকে মাথা ঠান্ডা রেখে আস্তে আস্তে দাগাতে হবে আনসারগুলো। দেখো প্রথমেই কিন্তু আমরা পিওএইচ পাইছি, কিন্তু প্রথমে তুমি যদি এটা বের করে পিএইচ মনে করে এটা দাগাই দিতা, তাহলে কিন্তু নেগেটিভ মার্কিং পেয়ে যাইতা। কিন্তু আমার বের হয়েছে পিওএইচ, তারপর পাইলাম পিএইচ, তাহলে পিএইচ হচ্ছে 10। আমাদের কারেক্ট আনসার হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে আশা করি এটা বুঝতে পারছো। আগের প্রশ্নটা বুঝে থাকো। এরপরের প্রশ্ন দেখো কি বলছে। 10 মোল গ্যাস এ এবং 30 মোল গ্যাস বি দ্বারা গঠিত মিশ্রণের মোট চাপ 12 অ্যাটমসফিয়ার হলে উহাতে এ গ্যাসের আংশিক চাপ কত? মানে আমাকে ধরো একটা পাত্র নিছে, এই পাত্রের মধ্যে এ গ্যাস আছে আর বি গ্যাস আছে। এ গ্যাসের মোল সংখ্যা হচ্ছে 10 মোল, আর বি গ্যাস আছে 30 মোল, এবং এই পাত্রে মোট চাপ পি ইকুয়াল টু হচ্ছে 12 অ্যাটমসফিয়ার। আমাকে এখানে এ গ্যাসের আংশিক চাপ বের করতে বলছে। এখন আমরা আংশিক চাপের সূত্র জানি, যে আংশিক চাপ এক্স ইকুয়াল টু হচ্ছে, ধরো এখানে এ গ্যাস বলছে সেজন্য লিখলাম এ গ্যাসের আংশিক চাপ এক্স অফ এ ইকুয়াল টু হচ্ছে
মনে রাখবা নিচে সবসময় হবে মোট মোল সংখ্যা, মোট মোল সংখ্যা, নিচে হবে মোট মোল সংখ্যা, উপরে হবে আমাকে যে গ্যাস বলবে সে গ্যাসের মোল সংখ্যা, যে গ্যাস বলবে সে গ্যাসের মোল সংখ্যা ইনটু মোট চাপ, মোট চাপ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সূত্র। এই সূত্র দিয়ে তুমি এ গ্যাস বলো, বি গ্যাস বলো, সি গ্যাস বলো, যে কোনো গ্যাসের আংশিক চাপ বের করতে পারবা। নিচে হবে কি মোট মোল সংখ্যা, আর উপরে হবে আমাকে যে গ্যাস বলবে সেই গ্যাসের মোট মোল সংখ্যা ইনটু মোট চাপ। তাহলে দেখো আমি যদি বের করি, তাহলে আমাকে এ গ্যাসের বলছে নিচে হবে মোট মোল সংখ্যা, এখানে মোট মোল কত আছে, এ গ্যাস আছে 10 মোল, বি গ্যাস আছে 30 মোল, তাহলে মোট মোল হচ্ছে 10 প্লাস 30। আর উপরে হবে যে গ্যাস বলবে সে গ্যাসের মোল সংখ্যা, আমাকে কোন গ্যাস বলছে, এ গ্যাস বলছে, তাহলে এ গ্যাস কয় মোল আছে 10 মোল, ইনটু মোট চাপ আমাকে বলেই দিছে মোট চাপ হচ্ছে 12 অ্যাটমসফিয়ার, তাহলে 12, তাহলে কত আসবে, এখানে দেখা যাচ্ছে না, আমি এটা এখানে লিখি 10 ভাগ 40 ইন্টু 12, তাহলে তাহলে আসবে 3 অ্যাটমসফিয়ার। ঠিক আছে, তাহলে আমার আনসার কত আসলো, আমার আনসার আসলো ডি নাম্বার 3 অ্যাটমসফিয়ার। ঠিক আছে, তাহলে এ গ্যাসের আংশিক চাপ কত 3 অ্যাটমসফিয়ার। আমাকে এ গ্যাস বলছে, এখানে আমাকে পারলে বি গ্যাস বলতে পারতো না, তাহলে বি গ্যাস বললে কি হতো, জাস্ট আমি এটা এখানে দেখাই, যদি বি গ্যাস বলতো 100 বি, নিচে তো সবসময় মোট মোল সংখ্যা 10 আর 30-এ 40, আর উপরে এখন যেহেতু বি গ্যাস বলছে তাহলে বি গ্যাস আছে কয় মোল 30 মোল, ইন্টু মোট চাপ হচ্ছে 12, তাহলে 0 0 কাটা, 3 4 12, 3 9, 9 অ্যাটমসফিয়ার। তাহলে বি গ্যাসের আংশিক চাপ আসতো 9 অ্যাটমসফিয়ার, আর এ গ্যাসের আসছে 3 অ্যাটমসফিয়ার। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। এরপরের প্রশ্ন বলছে একটি জলীয় দ্রবণের পিএইচ 10 হলে দ্রবণটিতে সর্বোচ্চ কত মোল পার লিটার ম্যাগনেসিয়াম 2+ থাকবে বা থাকতে পারে। আর দেওয়া আছে যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি হচ্ছে 2 × 10⁻11। তাহলে দেখো এখানে যেহেতু আমাকে পিএইচ বলছে, তাহলে আমাকে এটা কাজে লাগাতে হবে, আবার কেএসপিটাও কাজে লাগাতে হবে। তাহলে প্রথমে আমি যদি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙি, তাহলে কি পাই, ম্যাগনেসিয়াম 2+ পাই প্লাস 2OH-। তাহলে দেখো, তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি সমান কি হবে, ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা ইন্টু হাইড্রোক্সিলের ঘনমাত্রা, যেহেতু ওর সহগ 2 তাহলে এখানে স্কয়ার হবে। তারপর দেখো, তাহলে আমাকে বের করতে বলছে কি ম্যাগনেসিয়াম 2+টা বের করতে বলছে, তাহলে আমি ম্যাগনেসিয়াম 2+টার ঘনমাত্রা বের করব। তাহলে এখানে আসবে কেএসপি আর নিচে হচ্ছে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা হোল স্কয়ার। তাহলে দেখো আমি যদি ম্যাগনেসিয়াম 2+ আয়নের ঘনমাত্রা বের করতে চাই, আমার কেএসপি লাগবে আর হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা লাগবে। আমার কেএসপি দেওয়া আছে কিন্তু এটা দেওয়া নাই, কিন্তু আমাকে এটার জন্য কিন্তু পিএইচটা দেওয়া আছে। তাহলে দেখো এটা কেমনে কেমনে কাজে লাগাবো, তাহলে দেখো পিএইচ দেওয়া আছে 10, কিন্তু আমার লাগবে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, তাহলে তো আমার পিএইচ দিয়ে কাজ নাই, আমার লাগবে পিওএইচ। তাহলে পিওএইচ কেমনে বের করব, 14 থেকে পিএইচটা বিয়োগ করব, তাহলে আসবে 4। ঠিক আছে, তাহলে পিওএইচ পাইলাম 4। আর মনে রাখবা পিওএইচ মানে কি, পিওএইচ মানে হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু 4। তাহলে লগ অফ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু আসছে -4। তাহলে এখান থেকে মনে রাখবা কেমনে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বের করবা হচ্ছে 10⁻, এই পাশে যা থাকবে সেটা উপরে লিখে দিবা পাওয়ার আকারে। ঠিক আছে, তাহলে এখান থেকে এই লাইনটা কেমনে আসবে, 10 এর উপরে জাস্ট এখানে যা থাকবে সেটা পাওয়ার আকারে লিখে দিবা, তাহলে আমি হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা পেয়ে গেছি। তাহলে এখানে যদি আমি বসাই দিই, কেএসপি দেওয়া আছে 2 × 10⁻11, আর এটা পাইলাম 10⁻4, আর স্কয়ার করলে 10⁻8, তাহলে কত আসবে 2 × 10⁻11 + 8, তাহলে
2 × 10⁻³ ঠিক আছে, তাহলে আমার আনসার হচ্ছে এ নাম্বার। বুঝছি? তাহলে আমাকে এখানে দুইটা কেএসপি দেওয়া ছিল, পিএইচ দেওয়া ছিল, দুইটা জিনিস দেওয়া ছিল, আমার দুইটাকে কাজে লাগাতে হবে। এ ধরনের প্রশ্ন কিন্তু আগে গত পরীক্ষাতে আসে নাই, গত কৃষিগুচ্ছ পরীক্ষায় আসে নাই, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে এ ধরনের প্রশ্ন আসে। তো কয়েকটা মোটামুটি কঠিন প্রশ্ন আসবে, 2 ধাপে করা লাগবে এটাকে। অনেকগুলো আছে যে 1 ধাপে করলেই শেষ হয়ে যায়, কিন্তু অনেকগুলো আছে 2 ধাপে করতে হয়। তো আমাদেরকে সেজন্য কোয়েশ্চেন ব্যাংকটা বুঝে বুঝে ব্যাখ্যা সহ পড়তে হবে। প্রশ্নে বলছে একই তাপমাত্রায় আরএমএস বেগের সঠিক ক্রম কোনটি? তাহলে এখানে আমাকে প্রশ্ন আসলো আরএমএস বেগ নিয়ে। তাহলে আমরা আরএমএস বেগের সূত্রটা জানতে হবে। আরএমএস বেগের সূত্র হচ্ছে CRMS হচ্ছে √3RT/m। এখানে টিটা কি? টিটা হচ্ছে কেলভিন তাপমাত্রা, কেলভিন তাপমাত্রা, মানে তাপমাত্রাটা অবশ্যই কেলভিন এককে রাখতে হবে। আর এমটা হচ্ছে আণবিক ভর। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাকে বলছে একই তাপমাত্রায়, মানে আমাকে বলছে তাপমাত্রাটা হচ্ছে সেম। তাহলে দেখো এখানে তাপমাত্রা যদি সেম বা কনস্ট্যান্ট, তাপমাত্রা যদি ধ্রুবক হয়, তাহলে দেখো তো এখানে আরএমএস বেগটা আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক না? ঠিক আছে, এখানে যদি টিটা ধ্রুবক হয়, তাহলে আরএমএস বেগটা হচ্ছে আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এখানে বর্গমূলের হোক, বর্গের হোক, যাই হোক, ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে কি? যদি একটা বাড়ে আরেকটা কমবে, আরেকটা বাড়লে আরেকটা কমবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে যদি কি হয়, ভর যদি বেশি হয় তাহলে বেগটা হবে কম। ঠিক আছে, ভর বেশি হলে বেগ কি হবে? কম। আর যদি ভর কম হয় তাহলে বেগটা হবে বেশি, মানে উল্টা সম্পর্ক। তাহলে এখন দেখি তো, এখানে 3টা গ্যাস নিয়ে কথা বলছে। এখানে 3টা গ্যাস নিয়ে কথা বলছে। একটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেনের আণবিক ভর জানি আমরা হচ্ছে 2। তারপর নাইট্রোজেন গ্যাস, এটার আণবিক ভর হচ্ছে, পারমাণবিক ভর হচ্ছে 14, 14 দুগুণ 28। তারপর কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কার্বনের 12 প্লাস অক্সিজেনের 16, আছে হচ্ছে 2টা, তাহলে আসবে 44। ঠিক আছে, তাহলে দেখো হাইড্রোজেনের আণবিক ভর 2, নাইট্রোজেনের 28, কার্বন ডাইঅক্সাইডের 44। তাহলে দেখো কার ভর, যার ভর কম তার আরএমএস বেগ হবে বেশি। তাহলে দেখো ভরের ক্ষেত্রে, ভরের ক্ষেত্রে ভরের ক্ষেত্রে ক্রম কি হবে বলতো? ভরের ক্ষেত্রে ক্রমটা হবে কার্বন ডাইঅক্সাইডের বেশি, তারপর নাইট্রোজেন, তারপর হাইড্রোজেন। তাহলে যেহেতু ভর আর বেগ ব্যস্তানুপাতিক, তাহলে বেগের ক্ষেত্রে, আরএমএস বেগের ক্ষেত্রে কি হবে বলতো? ক্রমটা উল্টা হয়ে যাবে। হাইড্রোজেনের হবে বেশি, তারপর হবে নাইট্রোজেন, তারপর হবে কার্বন ডাইঅক্সাইড। আশা করি এটা বুঝতে পারছো যে ভরের সাথে তাপমাত্রা স্থির থাকলে ভরের সাথে আরএমএস বেগ হচ্ছে উল্টা সম্পর্ক, ব্যস্তানুপাতিক। তাহলে এখানে আনসার হবে এটা, হাইড্রোজেনের সবচেয়ে বেশি, তারপর নাইট্রোজেন, তারপর কার্বন ডাইঅক্সাইড। কোন প্রশ্ন হচ্ছে কোনটির ডাইপোল মোমেন্ট 0? ঠিক আছে, কোনটির ডাইপোল মোমেন্ট 0? এখানে একটা নতুন শব্দ আসছে, এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। মনে রাখবা, ডাইপোল মোমেন্ট কিসের উপর নির্ভর করে? ডাইপোল মোমেন্ট নির্ভর করে তড়িৎ ঋণাত্মকতার উপর, তড়িৎ ঋণাত্মকতার উপর। প্লাস ডাইপোল মোমেন্ট আরেকটা বিষয়ের উপরও নির্ভর করে, সেটা হচ্ছে আকৃতির উপর, আকৃতির উপর। বিশেষ করে এই দুইটা, আরো অনেক আছে, কিন্তু এই দুইটা জিনিসের উপর ডাইপোল মোমেন্টটা নির্ভর করে। একটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার উপর, আর একটা হচ্ছে আকৃতির উপর। তড়িৎ ঋণাত্মকতার উপর আর কি আকৃতির উপর। তাহলে দেখো প্রথমটার আকৃতি যদি দেখি, কার্বনের ক্ষেত্রে এটা হচ্ছে চতুস্থলকীয় আকৃতিটা এরকম, এদিকেও ফ্লোরিন, এদিকেও ফ্লোরিন, এদিকেও ফ্লোরিন, এদিকেও ফ্লোরিন। আমরা জানি ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 4, আর কার্বনের হচ্ছে কত? 2 পয়েন্ট সামথিং। মানে এক কথায় হচ্ছে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কার্বনের অপেক্ষা বেশি হয়।
তাহলে তড়িৎ ঋণাত্মকতা মানে কি? মানে বন্ধনের ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা। তাহলে দেখো ওদের একটা বন্ধন ইলেকট্রন আছে, যেহেতু ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কার্বন থেকে বেশি, তাহলে ইলেকট্রনগুলো ফ্লোরিন নিজের দিকে নিয়ে যাবে, এই নিচের দিকে নিয়ে যাবে। আর আকৃতিটা যেহেতু চতুস্থলকীয়, তাহলে চারদিক থেকে চারটা ফ্লোরিন টানবে, এখানে ডাইপোল মোমেন্টটা শূন্য হয়ে যাবে। ডাইপোল মোমেন্ট ইকুয়াল টু 0, ঠিক আছে? কারণ ওর আকৃতিটা হবে চতুস্থলকীয়, আর কার্বনের হাতে চারটাই কি সেম, চারটাই ফ্লোরিন, সেজন্য ডাইপোল মোমেন্ট শূন্য। তাহলে শর্টকাট যদি মনে রাখতে চাই, তাহলে মনে রাখতে হবে যে কার্বনের হাতে চারটা, কার্বনের হাত তো চার, মানে যোজনী চার, এই চারটা অবশ্যই একই মৌল হতে হবে, ঠিক আছে? যদি একই মৌল হয় তাহলে ওইটা কি হবে, ডাইপোল মোমেন্টটা শূন্য হবে। তাহলে দেখো কার্বনের কি চারটাই আছে ফ্লোরিন, তাহলে ওর ডাইপোল মোমেন্ট কত হবে, 0। ঠিক সেম এটাও CCl4, ওরও ডাইপোল মোমেন্ট 0। তারপর হচ্ছে CH4, ওরও ডাইপোল মোমেন্ট 0, ঠিক আছে? তাহলে এগুলো মনে রাখবা যে এগুলোর কাছে ডাইপোল মোমেন্ট হচ্ছে 0। এখানে বলছে কোনটি হেটারোসাইক্লিক যৌগ, তাহলে আমাকে বলছে কোনটি হেটারোসাইক্লিক যৌগ। তাহলে হেটারোসাইক্লিক যৌগ জানার জন্য প্রথমে এগুলোর চিত্র জানতে হবে। তাহলে দেখো নাইট্রোবেনজিনের চিত্রটা হচ্ছে এরকম, মানে এখানে বেনজিন বলয় থাকবে আর এখানে একটা নাইট্রোমূলক থাকবে, এটা হচ্ছে নাইট্রোবেনজিন। তারপর ন্যাপথালিন মানে কি? ন্যাপথালিন মানে হচ্ছে এখানে নাইট্রোজ বেনজিনের বলয় থাকবে দুইটা, এটা হচ্ছে ন্যাপথালিন। আর পিরিডিন মানে কি? পিরিডিন মানে হচ্ছে এখানে বেনজিন বলয় থাকবে, কিন্তু এখানে একটা কার্বনের পরিবর্তে একটা নাইট্রোজেন থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে পিরিডিনের সংকেত। তারপর বেনজিন ডায়াজোনিয়াম লবণ, এর সংকেত কি? বেনজিন বলয় থাকবে, এখানে শুধু থাকবে N2Cl, ঠিক আছে? তাহলে দেখো নাইট্রোবেনজিনের সংকেত হচ্ছে এটা, ন্যাপথালিন এটা, পিরিডিনের এটা, আর বেনজিন ডায়াজোনিয়াম লবণের সংকেত হচ্ছে এটা। সংকেতগুলোও কিন্তু জানা রাখবে, অনেক সময় এটাও এমসিকিউতে চলে আসতে পারে। তাহলে দেখো বলছে হেটারোসাইক্লিক যৌগ, এখন কথা হচ্ছে হেটারোসাইক্লিক যৌগ কোনগুলো সেটা আমাকে চিনতে হবে। তাহলে হেটারোসাইক্লিক যৌগ কোনগুলো? হেটারোসাইক্লিক যৌগ মানে হচ্ছে যদি বেনজিন বলয়ের কার্বনের পরিবর্তে অন্য কোনো মৌল থাকে, অন্য কোনো মৌল কি কি হতে পারে? নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার ইত্যাদি, ঠিক আছে? এগুলো হতে পারে। তাহলে দেখো হেটারোসাইক্লিক যৌগ মানে হচ্ছে মানে বেনজিন বলয়ে কার্বনের পরিবর্তে অন্য একটা মৌল থাকবে, হতে পারে নাইট্রোজেন, হতে পারে অক্সিজেন, হতে পারে ফসফরাস, হতে পারে সালফার। দেখো যদি নাইট্রোবেনজিনেরটা দেখি, দেখো বেনজিন বলয়, দেখো বেনজিন যে বলয়, এখানে 6টাই কিন্তু কার্বন আছে, অন্য কিছু নাই। এই যে মূলকটা এটা কিন্তু বলয়ের বাইরে, এটা কাউন্ট করলে হবে না। বলছে হেটারোসাইক্লিক, বলছে বেনজিন বলয়ের কার্বনের মধ্যে থাকতে হবে, এখানে কিন্তু 6টাই কার্বন, তো এটা কি হেটারোসাইক্লিক না। তারপর ন্যাপথালিন, এটা তো হেটারোসাইক্লিক হবেই না, এখানে সবগুলাই কার্বন। পিরিডিনের ক্ষেত্রে দেখো এটাও কার্বন, এটাও কার্বন, এটাও কার্বন, এটাও কার্বন, এটাও কার্বন, কিন্তু এখানে কার্বন না থেকে কি আছে, নাইট্রোজেন। তাহলে এখানে হেটারোসাইক্লিক যৌগ কোনটা হলো, পিরিডিন, ঠিক আছে? আর বেনজিন ডায়াজোনিয়াম লবণ তো না, এখানে 6টাই কার্বন, ঠিক আছে? তাহলে আশা করি এটা বুঝতে পারছো। যদি আগের প্রশ্নটা বুঝে থাকি, এখন বলছে যে 300 কেলভিন তাপমাত্রায় 2A থেকে 3B হয়েছে, বিক্রিয়াটির কেসি কত মোল পার মিটার কিউব হবে, এবং দেওয়া আছে কেপি হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে দেখো আমার প্রশ্নের মধ্যে কেসি চাইছে, কেসি বের করতে বলছে, দেওয়া আছে হচ্ছে কেপি। তাহলে আমরা জানি কেপি আর কেসির মধ্যে একটা সম্পর্ক আছে, কেপি ইকুয়াল টু কি, কেসি ইন্টু RT টু দি পাওয়ার ডেল এন, ঠিক আছে? কেপি আর কেসির মধ্যে সম্পর্ক কি, কেপি ইকুয়াল টু কেসি ইন্টু RT টু দি পাওয়ার ডেল এন। তাহলে দেখো এখানে ডেল এন মানে কি? ডেল এন মানে হচ্ছে উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের
মোল সংখ্যা। ঠিক আছে, তাহলে ডেলেন মানে কি? ডেলেন মানে হচ্ছে উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। এখানে উৎপাদ হচ্ছে এটা, এর মোল সংখ্যা হচ্ছে 3 মাইনাস বিক্রিয়ক হচ্ছে এটা, এর মোল সংখ্যা হচ্ছে 2। তাহলে ডেলেন এর মান আসলো 1। তাহলে দেখো আমাকে কেপি দেওয়া আছে 8.314 ইন্টু 10 স্কোয়ার ইকুয়াল টু কেসি বের করতে বলছে ইন্টু। এখন কথা হচ্ছে আর এর মান আমি কত বসাবো? দেখো এখানে আর এর মান দুইটা বসানো যাবে, আর এর মান দুইটা বসানো যাবে, একটা হচ্ছে 8.314 আর একটা হচ্ছে 0.0821। ঠিক আছে, এখানে দুইটা বসানো যাবে। এখন কথা হচ্ছে কোনটা বসাবো? তুমি ইচ্ছে করলে যে কোনো একটা বসাতে পারবে না। ঠিক আছে, এটা কখন বসাবা? 8.314 কখন বসাবা? যখন দেখবা যে তোমার কেপিটা আছে প্যাসকেল এককে। কেপিটা কোন এককে আছে? প্যাসকেল এককে আছে। আর তোমাকে কেসি বের করতে বলছে মোল পার মিটার কিউব এককে। ঠিক আছে, বুঝছো? যে তোমাকে যদি বলে কেপি, দেখো কেপি প্যাসকেল এককে দেওয়া আছে, আর তোমাকে কেসি যদি মোল পার মিটার কিউব এককে বের করতে বলে, তাহলে আর এর মান এটা বসাবা। ঠিক আছে, আর না হলে এটা বসাবা। ঠিক আছে, এটা আবার কখন বসাবো? যখন কেপি থাকবে অ্যাটমসফিয়ার এককে, আর কেসি বের করতে বলবে মোল পার লিটার এককে। ঠিক আছে, এই দুটোটার উপর নির্ভর করে তুমি কোনটা বসাবা। তাহলে দেখো আমার এখানে কেপিটা কিন্তু প্যাসকেল এককে দেওয়া সেই, আর কেসি চাইছে মোল পার মিটার কিউবে। তাহলে এখানে আমি আর এর মান 8.314 বসাবো, 8.314। আর তাপমাত্রা তো দেওয়া আছে 300 কেলভিন, আর তাপমাত্রাটা অবশ্যই কেলভিন এককে থাকতে হবে, আমাকে দেওয়াই আছে কেলভিন একক। তাহলে কেসি ইকুয়াল টু হবে 8.314 ইন্টু 10 স্কোয়ার ডিভাইডেড বাই 8.314 ইন্টু 300। তাহলে দেখো 8.314 কাটা, আর উপরে থাকবে 100, নিচে থাকবে 300। তাহলে দেখো আসবে 1/3। আর 1/3 মানে হচ্ছে 0.33। এগুলো মুখস্থ রাখা লাগবে, কারণ এখানে যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, কয়েকটা ভগ্নাংশের মান মুখস্থ রাখা লাগবে। যেমন 1/3 মানে হচ্ছে 0.33, 1/3 মানে 0.33। তারপর আরো কয়েকটা জানা লাগবে। 1/10 মানে হচ্ছে 0.1, 1/2 মানে হচ্ছে 0.5, তারপর হচ্ছে 1/5 মানে হচ্ছে 0.2। এরকম কয়েকটা মনে রাখা লাগবে। ঠিক আছে, যেহেতু ক্যালকুলেটর আমাকে ইউজ করতে দিবে না। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এখানে আনসার কি হলো? আনসার হলো 0.33। যদি আগের প্রশ্নটা বুঝে থাকো, এই প্রশ্নে বলছে CH3CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CHOH সিঙ্গেল বন্ড CH3 যৌগে কতটি স্টেরিও আইসোমার সম্ভব। এখন কথা হচ্ছে স্টেরিও আইসোমার কি। এখন স্টেরিও আইসোমারটা হচ্ছে দুই প্রকার। স্টেরিও আইসোমারটা হচ্ছে দুই প্রকার। আইসোমার মানে হচ্ছে সমাণু। ঠিক আছে, আইসোমার মানে হচ্ছে সমাণু। একটা হচ্ছে জ্যামিতিক সমাণু, জ্যামিতিক সমাণু, আর একটা হচ্ছে অপটিক আইসোমার বা অপটিক সমাণু, অপটিক আইসোমার। ঠিক আছে, তাহলে স্টেরিও সমাণু মানে কি? স্টেরিও সমাণু মানে হচ্ছে দুই ধরনের সমাণু, একটা হচ্ছে জ্যামিতিক সমাণু আর একটা হচ্ছে অপটিক সমাণু বা আলোক সমাণু। অপটিক সমাণু বা আলোক সমাণু। তাহলে দেখো আমাকে এখানে স্টেরিও আইসোমার মানে দুই ধরনের আইসোমার বের করতে বলছে। তাহলে দেখো এটার ক্ষেত্রে জ্যামিতিক সমাণু পাবো দুইটা। কিভাবে দুইটা পাবো? দেখো জ্যামিতিক সমাণু ডাবল বন্ড, একটা হচ্ছে CH3, এক পাশে থাকবে H, এখানে C, এক পাশে থাকবে H, আর এক পাশে সম্পূর্ণটা CHOH বন্ড CH3। তাহলে দেখো জ্যামিতিক সমাণুতে দেখো এখানে হাইড্রোজেন দুইটা ভিন্ন পাশে আছে। তাহলে এখানে কোন জ্যামিতিক সমাণু? এটা হচ্ছে ট্রান্স সমাণু। ঠিক আছে, এটা হচ্ছে ট্রান্স সমাণু। আর একটা হবে যে জাস্ট এখানে
এখানে কি হবে CH3 বন্ড, এখানে ধরো হাইড্রোজেনটা সেম থাকলো, এখানে কি করলাম এটাকে এখানে নিয়ে গেলাম CH OH বন্ড CH3 আর নিচে রাখলাম হাইড্রোজেন থাকে। তাহলে দেখো আগে হাইড্রোজেন দুইটা বিপরীত পাশে ছিল, কিন্তু এখানে হাইড্রোজেন দুইটা কি একই পাশে, তাহলে এটাকে বলবো সিস সমান। তাহলে দেখো ওর জ্যামিতিক সমাণু কয়টা, দুইটা, একটা হচ্ছে ট্রান্স সমাণু আর একটা কি সিস সমাণু। তারপর ওর অপটিক বা আলোক সমাণু ঠিক সেম দুইটা পাবো, একটা হচ্ছে এল সমাণু আর একটা হচ্ছে গিয়ে এল সমাণু আর একটা হচ্ছে ডি সমাণু, ঠিক আছে। তাহলে এটা মুছে দিই। তাহলে দেখো বন্ড OH, উপরে হবে CH3, এর পাশে হবে H, CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3। তাহলে দেখো এটা হচ্ছে এল সমাণু, এল সমাণু। আরেকটা যেটা পাবো CH3, সব সেম থাকবে, জাস্ট এই পাশে OH ছিল, এটা এই পাশে চলে যাবে। CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, এটাকে বলবো ডি সমাণু, ঠিক আছে। তাহলে ওর আলোক সমাণু হচ্ছে দুইটা, একটা হচ্ছে এল সমাণু, একটা হচ্ছে ডি সমাণু। তাহলে দেখো জ্যামিতিক সমাণু পাইছি দুইটা, আলোক সমাণুও পাইছি দুইটা, তাহলে ওর মোট সমাণু কয়টা, মোট সমাণু হচ্ছে চারটা। যেহেতু আমাকে স্টেরিও সমাণু বলছে, আমাকে যদি বলতো জ্যামিতিক সমাণু কয়টা, আনসার হতো দুইটা। যদি বলতো আলোক সমাণু কয়টা, আনসার হইতো দুইটা। কিন্তু আমাকে বলছে স্টেরিও, সেজন্য আনসার হচ্ছে চারটা। আরেকটা এখানে যেটা জানতে হবে, আরেকটা হচ্ছে কাইরাল কার্বন। কাইরাল কার্বন, কাইরাল কার্বন মানে কি, কাইরাল কার্বন মানে হচ্ছে যে কার্বনের চার হাতে চারটি ভিন্ন ভিন্ন যৌগমূলক থাকবে, ঠিক আছে। আরেকটা সেটা কি জানতে হবে, কাইরাল কার্বন। কাইরাল কার্বন মানে কি, যে কার্বনের চার হাতে চারটি ভিন্ন যৌগমূলক বা মৌল থাকতে পারে। যেমন দেখো এই এল সমাণুর ক্ষেত্রে এই কার্বনটা, ডি সমাণুর ক্ষেত্রেও এই কার্বনটা। দেখো এই কার্বনের এক হাতে আছে CH3, এক হাতে আছে হাইড্রোজেন, এক হাতে আছে OH, আর এক হাতে এই সম্পূর্ণটা, আর এক হাতে হচ্ছে এই সম্পূর্ণটা। তাহলে দেখো চারটা কি ভিন্ন না, তাহলে এটাকে আমরা কি বলবো, কাইরাল কার্বন। তাহলে এখানে কাইরাল কার্বন কয়টা আছে, একটা। তাহলে দেখো যদি আগের প্রশ্নটা বুঝে থাকি, এখন যেটা বলছে যে আলোর উপস্থিতিতে ক্লোরিন টলুইনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে। তাহলে এখন আসলে জৈব যৌগ থেকে প্রশ্ন, এর আগেরটাও ছিল। তাহলে আলোর উপস্থিতিতে ক্লোরিন টলুইনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে। তাহলে দেখো প্রথমে যেটা জানতে হবে, প্রথমে জানতে হবে টলুইনের সংকেতটা। টলুইনের সংকেতটা হচ্ছে এরকম, বেনজিন থাকবে, বেনজিন বলয়ের সাথে CH3 থাকবে, এটা হচ্ছে টলুইন। টলুইনের সাথে কি বিক্রিয়া করবে, ক্লোরিন Cl2, কিসের উপস্থিতিতে, আলো, আলট্রাভায়োলেট রে, ঠিক আছে। কি উৎপন্ন করবে, দেখো এখানে বেনজিন বলয় সেম থাকবে, এখানে এক্সট্রা দেখো এখানে ক্লোরিন Cl2, তাহলে ক্লোরিন দুইটা আছে। এখানে কি করবে, এখানে যে হাইড্রোজেন আছে তিনটা, তিনটা থেকে একটা হাইড্রোজেন ক্লোরিনের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে উৎপন্ন করে ফেলবে হাইড্রোক্লোরিক গ্যাস, ঠিক আছে। এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড না, হাইড্রোক্লোরিক গ্যাস। তাহলে দেখো এখানে যে CH3 এর মধ্যে হাইড্রোজেন আছে তিনটা, তিনটা থেকে একটা গিয়ে ক্লোরিনের সাথে মিলিত হয়ে হাইড্রোক্লোরিক গ্যাস তৈরি করবে। তাহলে এখানে কি আসলো, এখানে CH, তিনটা থেকে একটা চলে গেছে, দুইটা হাইড্রোজেন আছে আর একটা ক্লোরিন, দুইটা মিলিত হবে, ঠিক আছে। তাহলে এখানে কি উৎপন্ন করলো, বেনজিন বলয়টা থাকলো, এখানে CH3 এর পরিবর্তে কি উৎপন্ন হলো, CH2Cl, এটার নাম হলো বেনজাইল ক্লোরাইড, ঠিক আছে। তাহলে এটার নাম কি, বেনজাইল ক্লোরাইড। দেখো এখানে ক্লোরিনের Cl2 ছিল, দুইটা থেকে একটা এখানে হাইড্রোজেনের সাথে মিলিত হয়ে হাইড্রোক্লোরিক গ্যাস, তাহলে এখানে হাইড্রোজেন আছে আর দুইটা,
এই দুইটা হাইড্রোজেন একটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে CH2Cl উৎপন্ন করলো, তাহলে এটার নাম কি হলো? বেনজাইল ক্লোরাইড। তাহলে এখানে আনসার কি? আনসারটা হচ্ছে ডি নাম্বার। ঠিক আছে, তাহলে আনসার তো পেয়ে গেলাম, কিন্তু আর তিনটা অপশন যে আছে সেগুলো যদি আরেকটু বোঝার চেষ্টা করি। এখানে আছে ও, ও মানে হচ্ছে অর্থ। এটা যেহেতু বুঝছো তাহলে এটা একটু মুছে দিই। তাহলে দেখো ও মানে অর্থ বোঝাচ্ছে, ঠিক আছে। আর মে মানে মেটা, এম মানে হচ্ছে মেটা, আর পি মানে হচ্ছে প্যারা। ঠিক আছে, অর্থ ক্লোরোটোলুইন, মেটা ক্লোরোটোলুইন, পি মানে হচ্ছে প্যারা ক্লোরোটোলুইন। তাহলে এটা মানে কি দেখো, এটা তো আমরা জানি বেনজিন। এটা হচ্ছে বেনজিনের সংকেত। দেখো যদি এখান থেকে আমি নাম্বারিং করি, আমি ওইভাবেই আঁকি। তাহলে এগুলো হচ্ছে এক একটা কার্বন। বেনজিন বলয়ে 6টা কার্বন আছে। তাহলে দেখো এখান থেকে যদি আমি নাম্বারিং করি, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তাহলে এখান থেকে নাম্বারিংটা শুরু হইলো। মনে রাখবা, এই যে 2 আর 6, এই অবস্থানকে বলা হয় অর্থ। এই অবস্থানকে কি বলা হয়? অর্থ। আর 5 আর 3 কার্বন আছে যে, এই অবস্থানকে বলা হয় মেটা। আর এই 4 এই অবস্থানটাকে বলা হয় প্যারা। তাহলে আশা করি এটা বুঝতে পারছো যে 6 আর 2 নং কার্বনে যদি কোনো কার্যকরী মূলক থাকে তখন সেটাকে বলবো অর্থ। 3 আর 5-এ থাকলে মেটা, 4-এ থাকলে প্যারা। তাহলে দেখো এখানে এটার সংকেতটা কি হবে? তাহলে দেখো মেইন হচ্ছে টলুইন। তাহলে দেখো আমি টলুইনটা আঁকলাম। অর্থ মানে কি বলতো? অর্থ ক্লোরো। তাহলে ক্লোরো মানে ক্লোরিনটা কোথায় থাকবে? অর্থ অবস্থানে। অর্থ মানে 2 আর 6, হয় 2-এ থাকবে না হয় 6-এ থাকবে, যে কোনো একটাতে থাকবে। ঠিক আছে, তারপর হচ্ছে মেটা ক্লোরোটোলুইন। তাহলে এটা হচ্ছে টলুইন। মেটা মানে কি বলতো? হয় 3-তে থাকবে না হলে 5-এ থাকবে, মানে সংকেতটা হয় এরকম হবে না হয় এরকম হবে। ঠিক আছে, তারপর হচ্ছে পি মানে হচ্ছে প্যারা। প্যারা মানে কি? 4 নাম্বার কার্বনে ক্লোরিনটা থাকবে। তাহলে আশা করি এই তিনটা বুঝতে পারছো। যদি নাও বুঝো সমস্যা নাই, আমি এমনি একটু ডিটেলস বলে দিলাম যদি আসে। ঠিক আছে, তাহলে দেখি এরপরের প্রশ্নটা। এখন প্রশ্নটা দেখো, প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে কোনো বিক্রিয়ার হার দ্বিগুণ বৃদ্ধি পায়। তাহলে প্রত্যেক 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন বাড়বে বিক্রিয়ার হার 2 গুণ হবে। বলছে যদি বিক্রিয়াটির তাপমাত্রা 110 ডিগ্রি সেলসিয়াস থেকে 150 ডিগ্রি সেলসিয়াসে উন্নতি হয় তবে বিক্রিয়ার হার কত গুণ বৃদ্ধি পাবে? তাহলে দেখো প্রতি 10 ডিগ্রি সেলসিয়াসের জন্য বিক্রিয়ার হার কয় গুণ হয়? 2 গুণ বাড়ে। এখন আমাকে বলছে তাপমাত্রা 110 ডিগ্রি সেলসিয়াস থেকে কত করছে? 150 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেছে। তাহলে এখানে তাপমাত্রা কতটুকু বাড়ছে বলো তো? তাপমাত্রা বৃদ্ধি, তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে 150 মাইনাস 110, তাহলে হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস বাড়াইছে। তাহলে দেখো প্রতি 10 ডিগ্রির জন্য হয় 2 গুণ, তাহলে 40 ডিগ্রির জন্য 40 ডিগ্রি মানে 10 কয়বার হয়েছে? কয়বার করে বাড়ছে? 4বার না? তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ, তাহলে কত আসবে? 16 গুণ। বুঝছো? তাহলে যদি না বুঝো আবার বলি দেখো, 10 ডিগ্রি সেলসিয়াসের জন্য 2 গুণ বাড়ে, নিয়ে গেছে 110 ডিগ্রি থেকে 150 ডিগ্রিতে, তাহলে বাড়াইছে কত? 40 না? প্রত্যেক 10-এর জন্য 2 গুণ, 40-এর মধ্যে 10 আছে কয়টা? 4টা, তাহলে 4টা 10-এর জন্য কয়বার গুণ হবে? 4বার, তাহলে 4বার 2 গুণ হলে 16 গুণ। ঠিক আছে, তাহলে আমার এখানে কত গুণ বৃদ্ধি পাবে? বৃদ্ধি পাবে 16 গুণ। আশা করি এটা বুঝতে পারছো।
তাহলে দেখো, যদি এর আগের প্রশ্নটা বুঝে থাকো, এখন বলছে যে কোনটি সবচেয়ে সুস্থির। তাহলে দেখো, একটা জিনিস দেখো, এখানে সবগুলাতে কি দ্বিবন্ধন আছে। দ্বিবন্ধন মানে অপশনগুলোতে সবগুলাতে দ্বিবন্ধন আছে, মানে এখানে অ্যালকিন নিয়ে কথা বলছে। তাহলে এখানে কোনটি সবচেয়ে সুস্থির সেটা বোঝার জন্য এই লাইনটা ভালো করে জানতে হবে। দেখো, মনে রাখবা, অ্যালকিনের দ্বিবন্ধনযুক্ত অ্যালকিনের দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুতে অ্যালকিনের অ্যালকিনের দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুতে যত বেশি যত বেশি হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হবে, যত বেশি হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হবে, অ্যালকিন তত বেশি সুস্থির হবে। অ্যালকিন তত বেশি সুস্থির হবে। তাহলে দেখো, লাইনটা এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখলেই তোমার সলভ পেয়ে যাবে। বলছে অ্যালকিনের দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুতে যত বেশি হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হবে অ্যালকিন তত বেশি সুস্থির হবে। দেখো, এটা হবে অ্যালকিনের কার্বনটা হতে হবে দ্বিবন্ধনযুক্ত। তাহলে দেখো, এইটার ক্ষেত্রে দেখো, এইটার কার্বন, এই দুইটা কার্বনই দ্বিবন্ধনযুক্ত। এখানে দেখো, হাইড্রোজেন থাকার কথা দুইটা, দুইটা হাইড্রোজেনই CH3 দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। এখানেও হাইড্রোজেন থাকার কথা দুইটা, এখানে দুইটা হাইড্রোজেনই CH3 দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। তাহলে দেখো, এখানে সর্বোচ্চ সংখ্যক প্রতিস্থাপিত হয়েছে, সেজন্য এটা হচ্ছে সবচেয়ে বেশি সুস্থির। ঠিক আছে, যত বেশি হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে অন্য মৌল দ্বারা, তত বেশি কি হবে, সুস্থির হবে। এটার ক্ষেত্রে দেখো, এইটার ক্ষেত্রে এই কার্বনে একটা এইচ আছে, একটা CH3 আছে। তাহলে দেখো, এখানে কিন্তু একটা হলেও এইচ আছে, এখানেও একটা হলেও এইচ আছে, কিন্তু এটার ক্ষেত্রে দেখো দুটাই CH3 বুঝছো? তাহলে এটা হচ্ছে সবচেয়ে বেশি সুস্থির। কথা হচ্ছে তোমাকে এই লাইনটা মনে রাখতে হবে, এই লাইনটা যদি মনে রাখো তাহলে তুমি এই কোয়েশ্চেনটা পারবা। তাহলে দেখো, আগের প্রশ্নটা যদি বুঝে থাকি, এখন বলছে যে ওজোনোলাইসিস বিক্রিয়ায় কোন অ্যালকিন থেকে প্রোপানেল ও প্রোপানন উৎপন্ন হবে। ঠিক আছে, ওজোনোলাইসিস বিক্রিয়া। তাহলে দেখো, এইটার ক্ষেত্রে এমনি তো তুমি বিক্রিয়াটা করে বের করতে পারবা, কিন্তু এমসিকিউতে এত সময় থাকবে না, সেজন্য তুমি শর্টকাটলি কিভাবে বের করতে পারো। দেখো, শর্টকাট করার জন্য তুমি কি করবা, প্রথমে প্রোপানেল আর প্রোপাননের সংকেতটা লিখবা। প্রোপানলের সংকেত কি, CH3 CH2 CHO, এটা হচ্ছে প্রোপানলের সংকেত, প্রোপানেল। তারপর প্রোপাননের সংকেত কি, CH3 CO CH3। ঠিক আছে, এটা হচ্ছে প্রোপাননের সংকেত। লেখার পর কি করবা, অক্সিজেন দুইটাকে পাশাপাশি লিখবা। পাশাপাশি বলতে কি, দেখো, অক্সিজেন এরকম করবা, OC CH3 CH3। বুঝছো এটা কিভাবে লিখছি, এটা এরকম ছিল না, CH3 CO CH3 এরকম ছিল। আমি জাস্ট এটাকে অক্সিজেন পাশাপাশি লেখার জন্য এটাকে এরকম করে লিখলাম। লেখার পর কি করবা, অক্সিজেন দুইটাকে বাদ দিয়ে দিবা। অক্সিজেন দুইটাকে বাদ দেওয়ার পর জাস্ট এখানে ডাবল বন্ড বসাই দিবা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, বুঝছো শর্টকাটটা? প্রথমে প্রোপানেল আর প্রোপাননের সংকেত লিখবা, লেখার পর অক্সিজেন দুইটা পাশাপাশি লিখবা, লেখার পর দুইটা অক্সিজেন মুছে দিয়ে এখানে ডাবল বন্ড বসাই দিবা, তাহলেই তোমার ওইটা বের হয়ে যাবে আনসার। তাহলে দেখো, আনসারটা কি আসলো, CH3 CH2 CH, CH3 CH2 CH, ডাবল বন্ড CH3 2, মানে দুইটা মিথেল মূলক আছে, এখানে দুইটা মিথেল মূলক আছে, তাহলে আনসার হচ্ছে এইটা। আর তাও যদি এটা দেখেই যদি বলতে চাও, তাহলে দেখো এখানে ক্লুই দেওয়া আছে। দেখো, প্রোপানেল, প্রোপানেল কয় কার্বন বিশিষ্ট, 3 কার্বন, প্রোপাননও 3 কার্বন বিশিষ্ট। তাহলে দেখো, দ্বিবন্ধনের উভয় পাশেই তিনটা তিনটা কার্বন থাকতে হবে। এটার ক্ষেত্রে দেখো, দ্বিবন্ধনের এই পাশেও 3টা কার্বন, এই পাশেও 3টা কার্বন, তাহলে এটা আনসার হতে পারে। এটার ক্ষেত্রে দেখো, দ্বিবন্ধনের এই পাশে দুইটা, এই পাশে দুইটা, এটা আনসার হবে না। তারপর এইটার ক্ষেত্রে দ্বিবন্ধনের এই পাশে দুইটা, এই পাশে দুইটা, এটাও হবে না। ঠিক আছে, তাহলে এইভাবেও করতে পারো, আর এটা হচ্ছে সব ক্ষেত্রে তুমি করতে পারবে।
এখন বলছে কি একটি প্রথম প্রথম ক্রমবিক্রিয়ার ঘনমাত্রা 60 সেকেন্ডে কি হয়েছে 1 মোল/লিটার থেকে 0.5 মোল/লিটারে নেমে আসছে। বিক্রিয়াটির ঘনমাত্রা 2 মোল/লিটার থেকে 0.5 মোল/লিটারে নেমে আসতে কত সময় লাগবে? দেখো এই অঙ্কটা তুমি সূত্র দিয়েও করতে পারো, কিন্তু যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দিবে না তাহলে সূত্র ইউজ করলেও তুমি আনসার বের করতে পারবে না। এটা তুমি অর্ধায়ুর ধারণা দিয়ে করতে পারো। অর্ধায়ু মানে কি দেখো তো, অর্ধায়ু অর্ধায়ু মানে হচ্ছে কোনো পদার্থের উপস্থিত উপস্থিত পরমাণুর ঠিক অর্ধেক পরিমাণ কোনো পদার্থের উপস্থিত পরমাণুর ঠিক অর্ধেক পরিমাণ ক্ষয় হতে যত সময় লাগে। ঠিক আছে, তাহলে অর্ধায়ু মানে কি অর্ধেক আয়ু। ঠিক আছে, কোনো পদার্থের উপস্থিত পরমাণু ঠিক অর্ধেক হতে যে সময়টা লাগবে তা অর্ধেক ক্ষয় হতে বা অর্ধেক থাকতে যে সময়টা লাগবে সেটাকে বলে অর্ধায়ু। তাহলে দেখো প্রথমে কি বলছে, প্রথমে বলছে এই 60 সেকেন্ডে কি হয়েছে, 60 সেকেন্ডে হয়েছে 1 মোল মোল/লিটার থেকে 0.5 মোল/লিটার হয়েছে। কি হয়েছে 1 মোল/লিটার থেকে হয়ে গেছে 0.5 মোল/লিটার। কতটুকু সময়ের মধ্যে? 60 সেকেন্ড সময়ের মধ্যে। তাহলে দেখো কি হইলো 1 মোল/লিটার থেকে 0.5, দেখো 1-এর অর্ধেক কি 0.5 না, তাহলে 1 থেকে অর্ধেক হইতে সময় লাগছে 60 সেকেন্ড। তাহলে এই 60 সেকেন্ডটাকে আমি কি বলতে পারি? অর্ধায়ু বলতে পারি না? কারণ অর্ধায়ু বলছে আমাকে অর্ধেক হতে যত সময় লাগে। দেখো ছিল 1-এর অর্ধেক হচ্ছে 0.5, 1 থেকে অর্ধেক হয়েছে আমার 60 সেকেন্ড সময় লাগছে, তাহলে এই 60 সেকেন্ডটা হচ্ছে অর্ধায়ু। তাহলে দেখো এখানে কি বলছে, এরপরে বলছে 2 মোল/লিটার থেকে 0.5 মোল/লিটারে নেমে আসতে কত সময় লাগবে। তাহলে দেখো 2 মোল/লিটার থেকে তার অর্ধেক হবে কত, 2-এর অর্ধেক কি 1 মোল/লিটার না, 1 মোল/লিটারের অর্ধেক কি 0.5 মোল/লিটার না। তাহলে দেখো এখানে অর্ধায়ুটা কিভাবে কাজে লাগায়, দেখো 2 মোল/লিটার ঠিক এটার অর্ধেক হয়েছে কি 1 মোল/লিটার, তাহলে যে সময় লাগছে ওইটা অর্ধায়ু। এখানে পাইছি অর্ধায়ু হচ্ছে 60 সেকেন্ড, তাহলে এটার সময় লাগছে 60 সেকেন্ড। আবার দেখো 1-এর অর্ধেক কি 0.5 না, তাহলে দেখো এইটাও আবার অর্ধায়ু না, এটাও হতে কত সময় লাগবে 60 সেকেন্ড। তাহলে দেখো 2 থেকে 0.5 হতে মোট কত সময় লাগছে, মোট সময় লাগছে 60 + 60 হচ্ছে 120 সেকেন্ড। তাহলে আশা করি বুঝতে পারছো এখানে অর্ধায়ু দিয়ে তুমি কিভাবে অঙ্কটা করবা। যে অর্ধায়ু মানে হচ্ছে ঠিক অর্ধেক হতে যে সময় লাগে, আগে ছিল 1 হচ্ছে 0.5, ঠিক অর্ধেক হতে সময় লাগছে 60, তাহলে এটা হচ্ছে অর্ধায়ু 60 সেকেন্ড। এটার ক্ষেত্রে এটা কেমনে অ্যাপ্লাই করব, 2 থেকে 1 হবে মানে ঠিক অর্ধেক হবে, 2-এর অর্ধেক হচ্ছে 1, এটা হতে 60 সেকেন্ড সময় লাগছে। আবার 1-এর অর্ধেক বলছে উপস্থিত পরমাণুর ঠিক অর্ধেক, এখানে উপস্থিত আছে 1 মোল, 1-এর অর্ধেক 0.5 হতে সময় লাগছে 60, তাহলে 60 মিলাই 2 মোল/লিটার থেকে 0.5 মোল/লিটার হতে মোট সময় লাগছে 120 সেকেন্ড। তাহলে এখানে আনসার হচ্ছে 120। ঠিক আছে, সি নাম্বার। কি বলছে, বলছে ইথিলিন অণুতে সংকরিত ও অসংকরিত অরবিটাল দ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত। তাহলে দেখো ইথিলিন মানে কি বলতো, ইথিলিন মানে হচ্ছে ইথাইন, ইথিলিন মানে কি ইথাইন। ঠিক আছে, ইথাইনের আরেকটা নাম হচ্ছে ইথিলিন। ইথিন বা ইথিলিন অ্যাসিড। তাহলে দেখো যদি আগের প্রশ্নটা বুঝে থাকি, এখন কি বলছে যে ইথিলিন অণুতে সংকরিত ও অসংকরিত অরবিটাল দ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত। তাহলে প্রথমে জানতে হবে ইথিলিন মানে কি, ইথিলিন মানে হচ্ছে ইথিন। ঠিক আছে, ইথিলিন মানে কি ইথিন, আর ইথিনের সংকেত আমরা সবাই জানি CH2 ডাবল বন্ড
CH2। তাহলে দেখো, আর আমরা এটা অবশ্যই জানা দরকার যে যদি কার্বন কার্বন একক বন্ধন থাকে তাহলে মনে রাখবা sp3 সংকরায়ন হয়, কার্বন কার্বন দ্বিবন্ধন হলে sp2 সংকরায়ন হয়, আর কার্বন কার্বন যদি ত্রিবন্ধন হয় তাহলে মনে রাখবা sp সংকরায়ন হয়। ঠিক আছে? আর এই ক্ষেত্রে বন্ধন কোণ হবে 109.5 ডিগ্রি, এই ক্ষেত্রে বন্ধন কোণ হবে 120 ডিগ্রি, আর এই ক্ষেত্রে হবে 180 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এই তিনটা অনেক মনে রাখবা। ঠিক আছে? কার্বন কার্বন একক বন্ধন হলে sp3 সংকরায়ন, তখন সংকরিত অরবিটালের মধ্যবর্তী কোণ 109.5 ডিগ্রি। এটা মনে রাখবা, সংকরিত অরবিটাল দ্বয়ের মধ্যবর্তী কোণ। এটা কিন্তু সংকরিত আর অসংকরিত অরবিটাল দ্বয়ের মধ্যে না, এটা হচ্ছে দুইটাই কি হবে, সংকরিত। আর কার্বন কার্বন ডাবল বন্ড হলে sp2 মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, ট্রিপল বন্ড হলে sp সংকরায়ন মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তাহলে দেখো, যেহেতু ইথিনের ডাবল বন্ড, তাহলে এখানে sp2 সংকরায়ন, তাহলে মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। 120 ডিগ্রিটা কি কোণ? দুইটা সংকর অরবিটালের মধ্যবর্তী কোণ। কিন্তু আমাকে প্রশ্নে কি বলছে দেখো, সংকরিত অসংকরিত অরবিটালের মধ্যবর্তী কোণ কত। দেখো এখানে ইথিলিনের চিত্রটা আমি এঁকে রাখছি। এখানে দেখো, এই দুইটা হচ্ছে সংকরিত অরবিটাল, ঠিক আছে, আর এটা হচ্ছে অসংকরিত অরবিটাল। তাহলে দেখো, এই সংকরিত অরবিটাল আর এই অসংকরিত অরবিটালের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। ঠিক আছে? আর আমাকে যদি শুধু বলতাম এই ইথিলিনের বন্ধন কোণ কত, তখন হতো 120 ডিগ্রি। ঠিক আছে? যেহেতু বলছে সংকরিত অসংকরিত অরবিটালের মধ্যবর্তী কোণ, তাহলে দেখো এটা হচ্ছে সংকরিত, এটা হচ্ছে অসংকরিত, মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে দেখো, যদি আগের প্রশ্নটা বুঝে থাকি, এখন হয়েছে বলছে যে CH3 CH2 CH2Cl প্লাস সোডিয়াম, এখানে দেওয়া আছে ড্রাই ইথার, ড্রাই ইথার দেওয়া আছে বলছে বিক্রিয়াতে M যৌগটির নাম কি। ঠিক আছে? তাহলে দেখো, যেহেতু উপরে কি আছে, এখানে ড্রাই ইথার আছে, আর এখানে ধাতু আছে, আর এখানে অ্যালকাইল হ্যালাইড, তাহলে আমরা বুঝতেছি এটা হচ্ছে উডস বিক্রিয়া। এটা কি বিক্রিয়া? উডস বিক্রিয়া। কারণ উডস বিক্রিয়াতে প্রভাবক হিসেবে থাকে ড্রাই ইথার, আর থাকবে অ্যালকাইল হ্যালাইড, আর থাকবে সোডিয়াম ধাতু বা পটাশিয়াম ধাতু। তাহলে দেখো, উডস বিক্রিয়াতে কি হয়, এখানে জাস্ট যে অ্যালকাইল হ্যালাইডটা আছে, এখানে যত কার্বন আছে এই কার্বন সংখ্যাটা 2 গুণ হয়ে যাবে, কার্বন সংখ্যা 2 গুণ হবে। ঠিক আছে? এখানে জয়টা কার্বন আছে, এখানে উডস বিক্রিয়াতে অবশ্যই অ্যালকেন উৎপন্ন হবে। ঠিক আছে? অ্যালকেন উৎপন্ন হবে, এবং যে অ্যালকেনটা উৎপন্ন হবে ওই অ্যালকেনের কার্বন সংখ্যা কয় গুণ হয়ে যাবে? 2 গুণ। দেখো, এখানে কার্বন, এই যে এখানে অ্যালকাইল হ্যালাইডটা আছে, এখানে কার্বন কয়টা আছে? কার্বন আছে 3টা। তাহলে এখানে যে উৎপন্ন হবে, এখানে অ্যালকেন উৎপন্ন হবে, আর এই কার্বন সংখ্যাটা হবে কয় গুণ? 2 গুণ। তাহলে এখানে 3টা কার্বন ছিল, তাহলে এখানে হয়ে যাবে 6টা কার্বন। CH2 CH3 CH2 CH2 CH3, তাহলে কি উৎপন্ন হবে? হেক্সেন উৎপন্ন হবে। ঠিক আছে? তাহলে দেখো, ছিল কি? প্রোপাইল ক্লোরাইড, তাহলে আমি বলছি অ্যালকেন উৎপন্ন হবে, আবার কার্বন সংখ্যা 2 গুণ, তাহলে হবে কি? হেক্সেন 3। তাহলে প্রোপাইল ক্লোরাইড থেকে হবে কি? হেক্সেন। তাহলে এখানে আনসার হচ্ছে হেক্সেন। ঠিক আছে? তাহলে দেখো, যদি আগের প্রশ্নটা বুঝে থাকি, এখন এটা হচ্ছে লাস্ট কোয়েশ্চেন, কারণ কৃষি গুচ্ছবর্তী পরীক্ষাতে কেমিস্ট্রি থেকে 20টাই কোয়েশ্চেন আসে। এটা হচ্ছে 20 নাম্বার কোয়েশ্চেনটা। দেখো, দেওয়া আছে যদি ইনট ক্যাথোডের মান +0.80 ভোল্ট এবং ইনট অ্যানোড -0.76 ভোল্ট হয়, তবে গ্যালভানিক কোষের ইএমএফ কত হবে? ঠিক আছে? আমরা জানি ইএমএফ ইকুয়াল টু ইনট অফ অ্যানোড প্লাস ইনট অফ ক্যাথোড। এটা কখন? এইটা যখন অ্যানোডে হবে জারণ, ঠিক আছে, আর ক্যাথোডে হবে বিজারণ, তখন মধ্যে হবে প্লাস। এটা জানা রাখতে হবে যে আমরা তো জানি নর্মালি অ্যানোডে জারণ হয়, ক্যাথোডে বিজারণ। যদি অ্যানোডে জারণ হয়, ক্যাথোডে বিজারণ হয়, তখন মধ্যে হবে প্লাস। তাহলে দেখো, এখানে যে ইনট অফ অ্যানোড দেওয়া আছে, এটা বিজারণ বিভব দেওয়া আছে, কিন্তু আমরা তো জানি অ্যানোডে কি হয়? জারণ।
তাহলে ইনোট অফ অ্যানোডের জারণ বিভবটা কি হবে, জাস্ট মাইনাস ছিল, হবে প্লাস 0.76 ভোল্ট। তাহলে এখানে বসাই দিলে ইনোট অফ জারণ হচ্ছে প্লাস 0.76 ভোল্ট প্লাস ইনোট অফ ক্যাথোড দেওয়া আছে 0.80, তাহলে আনসার আসবে প্লাস 1.56 ভোল্ট। তাহলে এখানে আনসার হচ্ছে ডি নাম্বারটা। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে যদি এরকম ব্যাখ্যা সহ আবার এই রিলেটেড কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা যদি জানতে চাও, তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট শেয়ার করে দিবা, যাতে তোমার বন্ধুরাও এটা জানতে পারে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো, রসায়ন অংশ নিয়ে আলোচনাটা বুঝতে পারছো। আর যদি তোমরা আরো ক্লাস চাও, বুঝতে পারো, তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। ঠিক আছে, সবাই ভালো থাকবা। ঠিক আছে।